আপনার কি মনে আছে 2018 সালের কথা, যখন ইউএস বাংলা এয়ারলাইন ফ্লাইট 211 নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ক্র্যাশ করে? এই দুইজন পাইলটের ছবি দেখে হয়তো আপনি চিনতে পারছেন 2018 সালের কথা। সেই প্লেনের টোটাল 71 জন যাত্রীর মধ্যে 51 জন যাত্রী মারা যায়। পাইলট এবং কন্ট্রোল টাওয়ারের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে প্লেনটা ক্র্যাশ করে। খুব মর্মান্তিক একটা ঘটনা ছিল। সেই ঘটনা যখন ঘটে, আমাদের দেশ, নেপাল এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ প্লেনে চড়তে ভয় পাচ্ছিল, প্লেনে যাতায়াত করতে ভয় পাচ্ছিল, কারণ রিসেন্টলি এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অবশ্যই ভয় পাওয়ার মতোই। আমি নিজেও কিন্তু পার্সোনালি ভাবতেছিলাম যে আমি কখনো জীবনে প্লেনে যাতায়াত করব না। আমি এমনটা ভাবতেছিলাম যে প্লেনের থেকে ভালো আমি বাসে যাতায়াত করব, বাসে আমি আরো সেফ ভাবে যাতায়াত করতে পারবো, তবে প্লেনে আমি যাতায়াত করব না জীবনেও। আমার মতো হয়তো বা আপনারা অনেকেও এমনটা ভাবছিলেন তখন, যদিও বা সিচুয়েশন এখন খুব নর্মাল হয়ে গেছে, আগের মতোই মানুষ প্লেনে যাতায়াত করতেছে। এখন আমি এই ঘটনা থেকে আমাদের ব্রেইনের একটা নেচার আমি আপনাদেরকে বোঝাতে চাই, যেটার নাম হচ্ছে রিসেন্সি বায়াস। অর্থাৎ আমাদের এক্সপিরিয়েন্সে ঘটে যাওয়া রিসেন্ট, মানে কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে সবচেয়ে রিসেন্ট ঘটনাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেই বর্তমান সময়ে। প্লেন ক্র্যাশের ঘটনাটা ঘটে যাওয়ার পর আমরা কিন্তু সত্যি ভয় পাচ্ছিলাম প্লেনে যাতায়াত করতে, কিন্তু একটা ইন্টারন্যাশনাল পরিসংখ্যানে দেখা যায় প্লেনের তুলনায় বাসে আরো 8 থেকে 12 গুণ সময়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, আর গাড়িতে 54 থেকে 144 গুণ বেশি অ্যাক্সিডেন্ট হতে পারে প্লেনের তুলনায়। অর্থাৎ এই তিনটা যাতায়াতের বাহন যদি আমি দেখি, প্লেনেই হচ্ছে সবচেয়ে কম অ্যাক্সিডেন্ট হয়, তারপর বাসে অ্যাক্সিডেন্ট হয় বেশি, তারপর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় বেশি। যদিও বা প্লেন ক্র্যাশের পর আমরা ভাবতেছিলাম যে আমি গাড়ি অথবা বাস দিয়ে চলাচল করব, তবুও প্লেন দিয়ে চলাচল করব না, রাইট? এমনটা হয়েছিল জাস্ট আমাদের একটা বায়াসের কারণে, আমাদের ব্রেইনের একটা নেচারের কারণে। অসংখ্য বায়াসের মধ্যে রিসেন্সি বায়াস খুবই অন্যতম এবং খুব গুরুত্বভাবে আমাদের উপর এফেক্ট ফেলে। যেমনটা এই রিসেন্সি বায়াস প্রত্যেকটা নতুন ট্রেডারের মধ্যে আপনি লক্ষ্য করবেন, ইভেন আমার মধ্যেও এখন এই রিসেন্সি বায়াস কাজ করে, যদিও বা আগের থেকে কম। প্রত্যেকটা নতুন ট্রেডারের মধ্যে এই বায়াসটা আপনি লক্ষ্য করবেন। যখন আপনি প্রথম 5টা ট্রেড নেন এবং 5টা ট্রেড একটানা লস হয়, তখন 6 নাম্বার ট্রেডটা নিতে আপনি ভয় পান। এখানেও কিন্তু সেম ভাবে রিসেন্সি বায়াসটা কাজ করছে। আপনার পরপর গত 5টা ট্রেড লস হওয়ার কারণে আপনি 6 নাম্বার ট্রেডটা নিতে ভয় পাচ্ছেন, কারণ আমরা সবচেয়ে রিসেন্ট কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই 6 নাম্বার ট্রেডটা নিলে কি হবে সেটা অনুমান করতে থাকি। রিসেন্ট 5টা ট্রেড লস হওয়ার কারণে আমরা ভয় পাই যে 6 নাম্বার ট্রেডটাও আমাদের লস হতে পারে, যদিও বা 5 নাম্বার ট্রেডের সাথে 6 নাম্বার ট্রেডের কোনো সম্পর্ক নাই, কোনোভাবে বিন্দু মাত্র কানেক্টেড না 6 নাম্বার ট্রেডটা বিগত কোন ট্রেডের সঙ্গে বা ভবিষ্যতের কোন ট্রেডের সঙ্গে। প্রত্যেকটা ট্রেড স্বতন্ত্র, কোন ট্রেডের সঙ্গে কোন ট্রেডের সম্পর্ক নাই। আবার যখন আমরা পরপর 5টা 7টা ট্রেড উইন হই, আমরা ওভার কনফিডেন্ট ফিল করি, আমরা মনে করি যে নেক্সট ট্রেডটাও আমাকে উইন দিতে পারে, এর সম্ভাবনা হয়তো একটু বেশি। যদিও বা 7টা ট্রেড যদি আমরা উইন হই, 7টা উইনিং ট্রেডের সঙ্গে 8 নাম্বার ট্রেডটার কোনো সম্পর্ক নাই। 8 নাম্বার ট্রেডের রেজাল্ট বিগত কোনো ট্রেডের নেগেটিভ বা পজিটিভ ট্রেডের সঙ্গে সম্পর্কিত নয়, বা আগের কোনো ট্রেডের উইন বা লসের এফেক্ট 8 নাম্বার ট্রেডে পড়বে না। প্রত্যেকটা ট্রেড স্বতন্ত্র এবং আলাদা। এখন আমি যত যাই বলি, আমি 1 সেকেন্ডে আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে পারবো না, বা আমি নিজেরটাও নিজে পরিবর্তন করতে পারবো না। তবে যেহেতু এই সমস্যাটা প্রত্যেকটা নতুন ট্রেডারের মধ্যেই থাকে, তাহলে অবশ্যই এর সমাধান দরকার। আমরা আমাদের ব্রেইনের নেচার পরিবর্তন করতে পারবো না, তবে আমাদের ব্রেইনের নেচারকে আমরা ম্যানেজ করতে পারি। আমরা ভয় পুরোপুরি আমাদের ভেতর থেকে 100% দূর করতে পারবো না, তবে ভয়কে আমরা ম্যানেজ করতে পারি। তেমন ভাবে রিসেন্সি বায়াসকে আমরা কেমন ভাবে ম্যানেজ করতে পারি, কিভাবে একটানা কয়েকটা উইন হলে পরের ট্রেডটাতে আমার ওভার কনফিডেন্ট ফিল আসবে যে এটা কিভাবে কন্ট্রোল করতে পারি, বা একটানা কয়েকটা লস হলে পরের ট্রেডটা নিতে ভয় লাগে, এটা কিভাবে কন্ট্রোল করতে পারি, এই সম্পর্কে আমি 3টা প্র্যাকটিক্যাল উপায় বলবো। এই উপায়গুলো যদি আমরা ফলো করি, আমি সত্যি বলছি আপনি এই রিসেন্সি বায়াসকে ম্যানেজ করতে পারবেন। রিসেন্সি বায়াসের জন্য আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি কনফিডেন্টের সঙ্গে প্রেজেন্ট ট্রেড বা বর্তমান ট্রেডটি নিতে পারবেন। তো চলুন প্রথম উপায়টা দেখি। প্রথমে হচ্ছে ছোট বনাম বড় দৃষ্টিভঙ্গি। এটা কি? যদিও আমি এই সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করছিলাম আমাদের মাইক্রো এবং ম্যাক্রো দৃষ্টিভঙ্গির উপর। ধরেন এখানে লাল এবং সবুজ যেগুলো দেখছেন, প্রত্যেকটা সিঙ্গেল ট্রেড। এখন ফর এক্সাম্পল এখানে 50টা ট্রেড আছে। 50টা ট্রেডের মধ্যে সবার উপরে বাম পাশ থেকে হচ্ছে আমি ট্রেড নেওয়া শুরু করলাম। প্রথমটা আমার উইন হলো, তারপর আমার একটানা 6টা লস।
তারপর আমার আবার উইন হলো, তারপর আবার লস, তারপর আবার উইন হলো। এখন এখানে যে আমি 10টা ট্রেড নিলাম, 10টা ট্রেডের মধ্যে আমার 7টা ট্রেড লস হলো, মাত্র 3টা ট্রেড উইন হলো। এখন যদি আমি এই 10টা ট্রেড নেওয়ার পরেই আমি আমার অ্যাকুরেসি যাচাই করতে চাই, তাহলে দেখবো যে আমার অ্যাকুরেসি নেগেটিভ, 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেডই লস, তখন অবশ্যই আমরা ডিমোটিভেটেড ফিল করব। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমরা অল্প ট্রেড নিয়ে বা ছোট স্যাম্পল সাইজে আমরা আমাদের অ্যাকুরেসি যাচাই করতে চাই। এখানে টোটাল 51টা ট্রেড আছে, 51টা ট্রেডের মধ্যে মাত্র 21টা এখানে হচ্ছে লাল অর্থাৎ লস ট্রেড, বাকি 33টা ট্রেডই হচ্ছে এখানে উইনিং ট্রেড। অর্থাৎ আমি যদি বড় একটা স্যাম্পল সাইজে দেখি, তাহলে প্রথমে নেগেটিভ আসলেও পরে পজিটিভ আসার কারণে আমার ওভারঅল রেজাল্টটাই পজিটিভ হবে। অর্থাৎ আমরা সঠিকভাবে দেখতে পারবো যে আমাদের স্ট্র্যাটেজি সত্যি আমাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে নাকি দিচ্ছে না। তো আমি এখানে মাত্র 50টা ট্রেড হচ্ছে ওভারঅল ট্রেড ধরলাম এবং মাত্র 10টা ট্রেড হচ্ছে আমরা যখন ছোট দৃষ্টিভঙ্গিতে ভাবি। তবে বাস্তবতার ক্ষেত্রে আমরা যদি আমাদের একটা স্ট্র্যাটেজি চেক করতে চাই যে সত্যি আমাকে অ্যাডভান্টেজ দিচ্ছে কিনা, অবশ্যই 200 থেকে 300 ট্রেড নেওয়ার পরে আমরা একটা মোটামুটি অনুমান করতে পারবো যে আমাদের স্ট্র্যাটেজি নেগেটিভ নাকি পজিটিভ। তাই আপনি যদি এমন ভাবে বড় দৃষ্টিভঙ্গিতে ভাবেন, তখন একটানা 5টা ট্রেড লস হলে আপনি ভয় পাবেন না, কারণ আপনি জানেন বড় স্যাম্পল সাইজে হয়তো আপনাকে পরবর্তীতে উইন দিয়ে আপনার লসের থেকে উইন বেশি হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের দৃষ্টিভঙ্গি হতে হবে বৃহৎ এবং বড় দৃষ্টিভঙ্গিতে ভাবতে হবে। অনেকগুলো ট্রেড নেওয়ার পর আমরা আমাদের স্ট্র্যাটেজির অ্যাকুরেসি যাচাই করতে পারবো। আচ্ছা, 2 নাম্বার উপায় হচ্ছে নিজের পার্সোনাল সেটআপ। আপনার যদি কোনো পার্সোনাল সেটআপ না থাকে এবং আপনি তাতে কনফিডেন্ট না হন যে আপনাকে 200-300 ট্রেডের মধ্যে এটা আপনাকে প্রফিটেবল রাখবে, তাহলে কখনোই মার্কেট থেকে আপনি প্রফিট করার লক্ষ্যে কখনো ট্রেড করবেন না। দয়া করে ট্রেড করবেন না, কারণ আপনার যদি কোনো স্ট্র্যাটেজি না থাকে, আপনার নিজের বা অন্যের যেটা আপনি মাস্টার করছেন, যেটা আপনাকে সত্যি অ্যাডভান্টেজ দিচ্ছে, আপনি মার্কেট থেকে প্রফিট করার লক্ষ্যে কখনো ট্রেড করবেন না। নিজের স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড করার মানেই আপনি নিজের ইচ্ছায় মার্কেটকে আপনার সকল টাকা দিয়ে দিচ্ছেন। আপনার স্ট্র্যাটেজি না থাকলে আপনি কখনো অ্যাডভান্টেজ পাবেন না, আপনি সাইকোলজিক্যালি দ্রুত ড্যামেজড হয়ে যাবেন, আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে, আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না, কিচ্ছু হবে না যদি আপনার কোনো সেটআপ না থাকে। আপনার পার্সোনাল সেটআপ, যেটা কিনা আপনি জানেন যে আপনাকে বড় স্যাম্পল সাইজে আপনাকে প্রফিট দিবেই। যখন আপনার পার্সোনাল সেটআপ থাকবে, তখন একটানা 5টা ট্রেড লস হলে আপনি ভয় পাবেন না। আমার পার্সোনাল সেটআপে একটানা 20 থেকে 22টা লস হয়। এখন যদি আমি ট্রেড করতে বসি এবং একটানা আমাকে 10টা লসও দেয়, আমি কিন্তু সাইকোলজিক্যালি ড্যামেজড হব না, বা 10টা লসের কারণে 11 নম্বর ট্রেডটা নিতে ভয় পাবো না, কারণ আমি জানি আমার স্ট্র্যাটেজিতে কোনটা নরমাল এবং কোনটা অ্যাবনরমাল। 10টা ট্রেড একটানা লস দেওয়া আমার স্ট্র্যাটেজিতে নরমাল, সেখানে আমার ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই 11 নম্বর ট্রেডটা নিতে, কারণ আমি জানি আমাকে 22টা ট্রেডও সর্বোচ্চ লস দিছে। 22টা ট্রেড লস হয়ে যাওয়ার পরেও আমি আবার ট্রেড করে আবার প্রফিটে আসছি। তাই তখন রিসেন্সি বায়াস আমাকে ক্ষতি করতে পারবে না। আমি প্রত্যেকটা ট্রেড আমার নিজের ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে আমি নিতে পারি। ঠিক তেমনি ভাবে আপনার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজিতে কেমন লস হতে পারে, কত ডলার লস হতে পারে, একটানা কয়টা লস হতে পারে, সবগুলো যদি আপনার জানা থাকে, আপনি ভয় পাবেন না। রিসেন্সি বায়াস আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 3 নাম্বার হচ্ছে ট্রেডিং এর মাঝে ব্রেক নেন, এনার্জি ব্রেক। এটা ম্যাটার করে না যে আপনি 2 বছর ধরে ট্রেড নিচ্ছেন নাকি আপনি 20 বছর ধরে ট্রেড করছেন। প্রত্যেকটা ট্রেডার কিন্তু স্বাভাবিক মানুষ, আমরা কেউ রোবট না। 20 বছরের এক্সপিরিয়েন্স ট্রেডার যদি পরপর অনেকগুলো লস হয়, সে ডিমোটিভেটেড ফিল করবেই। আমরা 100% কখনো রোবট হতে পারবো না। আমাদের ব্রেইনের অবস্থা সবসময় কিন্তু নর্মাল থাকে না। আমার জন্য 22টা ট্রেড লস হওয়ার নর্মাল, কিন্তু আমি কি সবসময় 22টা ট্রেড লস নেওয়ার জন্য প্রস্তুত? আমার কি খারাপ লাগবে না যদি আমার একটানা 20টা একটানা 15টা লস হয়? অবশ্যই খারাপ লাগবে, এবং এই খারাপ লাগা আমার পারফরমেন্সকে ক্ষতি করবে। তাই ম্যাটার করে না কে কত এক্সপিরিয়েন্সড ট্রেডার, লস হলে অবশ্যই ব্রেক নিতে হবে। আমরা লসের পর যখন ব্রেক নেই, আমরা ইগোকে প্রোটেক্ট করতে পারি। আমাদের ইগো মার্কেটের সঙ্গে রিভেঞ্জ ট্রেডিং করতে যায়। লস হইছে, আপনি ব্রেক নিবেন, আপনার নেগেটিভ এনার্জি ধীরে ধীরে কমে যাবে, আপনি পরবর্তীতে আবার এসে ট্রেড করবেন। যখন আপনি ব্রেক নিবেন, তখন রিসেন্সি বায়াস আপনার ক্ষতি করতে পারবে না। ধরলাম আপনি 5টা ট্রেড লস করছেন, এখন 5টা ট্রেড লস হওয়ার ফলে রিসেন্সি বায়াস আপনার মধ্যে কাজ করছে। 6 নাম্বার ট্রেডটা নিতে আপনি ভয় পাচ্ছেন, কিন্তু যখন 5টা ট্রেড লস হয়ে যাওয়ার পরই আপনি আপনার ট্রেড অফ করে দিবেন, আপনি ব্রেক নিবেন, আপনার 5টা ট্রেড লসের নেগেটিভ এনার্জি আস্তে আস্তে কমতে থাকবে, আপনি তারপর পুনরায় 6 নাম্বার ট্রেডটা আবার পরে নিতে পারবেন নতুন এনার্জি সহকারে। 3টা উপায় সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি আপনি সত্যিই সিরিয়াস হন, তাহলে আমার যে আইডিয়াগুলো ভালো লাগে সেগুলো নোট করেন এবং চর্চা করেন, অন্যথায় ভুলে যাবেন। আমাদের চ্যানেলে প্রতি সোমবার এবং শুক্রবার রাত 10টায় ভিডিও আপলোড করা হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। দোয়া রইল আপনার জন্য। আপনি খুশি থাকেন, শান্ত থাকেন, সুস্থ থাকেন এবং আর্থিক এবং ফিজিক্যাল দুর্ঘটনা থেকে নিজেকে প্রোটেক্ট রাখেন। ভালো থাকেন আপনি। আল্লাহ হাফেজ।